আহাত ধীরে ধীরে উঠে দাঁড়ালো, শরীর চান চান করে প্রসারিত করলো, মাথাটা চেপে ধরলো হাত দিয়ে। টেবিলে রাখা কালো জ্যাকেট, ফোন আর মানিব্যাগ হাতে তুলে নিল। দরজার দিকে এগিয়ে যেতেই পা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। গত রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। কাল রাতে সে একটু বেশি মাত্রা ছাড়িয়ে গেছে। এতটা ড্রিঙ্কস করা উচিত হয়নি, কিন্তু সে কী করবে নিজের প্রেয়সীকে মন খারাপ করে থাকতে দেখে? যে অপরাধ বোধ কাজ করতেছিল। মনে হয় সে হৃদির সাথে একটু বেশি রুড হয়ে গেছে, তাই তো নিজের যন্ত্রণা কমাতে এমন কাণ্ড করেছে। তবে এখন সব পাগলামো করলে চলবে না। সামনে নির্বাচন, নিজেকে সংযত রাখতে হবে, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। চারপাশে শত্রুদের আনাগোনা, যখন তখন হৃদির সাথে দেখা করা যাবে না। তা না হলে তারা হৃদিকেও আক্রমণ করতে পারে তার দুর্বলতা ভেবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দূরত্ব বজায় রাখতে হবে তার প্রেয়সীর থেকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আহাদ রাজা। ফোন বের করে রিধির সেদিনের ভিডিওটা দেখতে লাগলো, যেখানে রিধি খাচ্ছিল ছোট বাচ্চাদের মতো। ফুলে থাকা গাল দুটো যেন মুখ ভর্তি অভিমান বহন করছে। ভিডিওর ভেতরকার দৃশ্য দেখে তার ছোচে অজান্তে এক চিলতে হাসি খেলে গেল। আঙুল দিয়ে আলতো করে স্ক্রিন স্পর্শ করে বলল, স্টুপিড। ভিডিও বন্ধ করে ফোনটা পকেটে রেখে দরজা খুলে বাইরে বের হলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে শাহিন তড়িঘড়ি করে এগিয়ে এলো। ভাই আপনি উঠছেন? আহাত চোখ কুচকে কটমট করে তাকালো। না, এখনো শুয়ে আছি। রাবিশ। সরি ভাই। আহাত সোজা হাঁটতে থাকলো। দরজার কাছে পৌঁছে যাবার আগে শাহিন আবারও ডাক দিল, ভাই নাস্তা করবেন না? আহাত শুয়েছে বলল, না শাহিন, তুই তো জানিস আমি ফ্রেশ না হওয়া পর্যন্ত কোনো কিছুতেই স্বস্তি পাই না। খাওয়া দাওয়া পরে হবে। শাহিন আর কিছু বলল না। আহাদের অভ্যাস, রুটিন সবই তার জানা। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে ভেসে এলো শাহিনের মা মমতাজ বেগমের চাক। বাবা চইল্লা যাইতাছো? আহাদের পা থেমে গেল, ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে, মাথা নিচু করে বলল, জি খালাম্মা, যাওয়া জরুরি। আহাদের কণ্ঠে শ্রদ্ধার সুর থাকে সবসময় মমতাজ বেগমের জন্য। আর মমতাজ বেগমও আহাদকে আপন সন্তানের মতো ভালোবাসেন। আজ সকালেই যখন শুনলেন আহাদ এখানে আছে, তখন থেকে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। নিজ হাতে তার জন্য রান্না করেছেন আহাদের পছন্দের খাবার। ভালোবাসায় ভরা চোখে তাকিয়ে বললেন, খাবারটা খাইয়া যাও বাবা, তোমার পছন্দের গরুর মাংস বোনা করছি, পরোটা বানাইছি। আহাদ একবার টেবিলের দিকে তাকালো। নানান পদে সাজানো, স্পষ্ট বোঝা যাচ্ছে ভালোবাসার ছোঁয়া। কিছুটা দোটানায় পড়ল সে। শাহিন এগিয়ে এসে আসতে বলল, মা ভাইয়ের তো এখনো সময় নেই ভাই। শাহিনের কথা সম্পূর্ণ হবার আগে আহাদ গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে খালাম্মা, আপনি যখন এত কষ্ট করেছেন খেয়েই যাই। আমারও তো ক্ষুধা টুধা লাগে নাকি। পেটে হাত বুলিয়ে একটু ভঙ্গি করে বলল কথাটা। এক হালকা হাসি ছুঁড়ে মুখ ধোয়ার জন্য বেসিনের দিকে এগিয়ে গেল। ঠান্ডা পানি মুখে ছিটি আবারও ফিরে এসে টেবিলে বসলো। মমতাজ বেগম খুশি হয়ে তার সামনে একে একে খাবার সাজিয়ে দিলেন। আহাদও খেতে খেতে খুশি হয়ে প্রতিটি আইটেমও চেখে দেখলাম। প্রতিটি গ্রাসে যেন মায়ের স্নেহের স্বাদ মিশে গেছে। তার মুখে পরিতৃপ্তি ছাপ ফুটে উঠল। শাহিন চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল। ভাইকে এত খুশি মনে খেতে দেখে খুব কমই দেখেছে। অবাক হয়ে মুখে হালকা হাসি ফুটল। অবশেষে নাস্তা শেষে করে আহাদ বাইরে বেরিয়ে এলো। চুলে হাত বুলে গাড়ির দরজা খুলতে বসতেই শাহিন এগিয়ে এলো, একটু দুনুমুনু করে বলল, থ্যাংক ইউ ভাই। কুচকে তাকালো। ফরওয়ার্ড। এই যে আমার মাকে এতটা গুরুত্ব দিলেন, প্রায়োরিটি দিলেন, মা সত্যি অনেক খুশি হয়েছে আপনাকে পেয়ে। আহাদ ক্ষীণ হেসে মাথা নাড়ালো। শাহিন, তোর মা আমার কাছে খালার মতো। আমার কোনো খালা নেই, আমি ওনাকে সেই নজরে দেখি। এটা নতুন কিছু না, তুই জানিস। তাহলে সব উদ্ভট শব্দ আসছে কোথা থেকে? তারপর গলা শক্ত করে যোগ করলো, আবার এমন কথা বললে থাপড়াইয়া চেহারা নকশা পাল্টাই দিব। শাহিন তড়িঘড়ি করে মাথা নুয়ে বলল, সরি ভাই। চল এখন। বলি দ্রুত নিজের গাড়িতে গিয়ে বসলো। কয়েক মুহূর্ত পরে আহাদের গাড়ি পেছনে শাহিনের গাড়ি, দুটি গাড়ি একসাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাগরিবের নামাজ ছেড়ে সবে মাত্র সোফায় এসে বসেছে রিধিতা। হালকা প্রশান্তি জমেছে তার চোখে মুখে। টেবিলে ভরা মাহির খাতাপত্র, রং পেন্সিল সব ছড়ানো।
ঈশানী বসে মনোযোগ দিয়ে মাইকে পড়াচ্ছে। ঘরের ভেতর শান্ত পরিবেশ, শুধু ঘড়ি টিক টিক শব্দ ভেসে আসছে। রিধির ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রল করছে, এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। সে একটু কুচকে উঠে গেল। দরজাটা খোলা মাত্র বিস্ফোরিত হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে আহাদের অ্যাসিস্ট্যান্ট নাহিদ, গম্ভীর চেহারা, হাতে এক বক্স। রিধির দুই ভ্রুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। আপনি এখানে? নাহিদ মাথা নুইয়ে একটা বক্স এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, এটা ভাই পাঠিয়েছে আপনার জন্য। রিধির চোখ বিস্ময় বড় হয়ে গেল। আমার জন্য? জি। রিধি একবার পেছনে ঘুরে তাকালো। ঈশানী খানিকটা কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। সেও কিছু না বলে কেবল দৃষ্টিতেই প্রশ্ন ছুড়ে দিল। রিধি হাত বাড়িয়ে নিল বক্সটা। নাহিদ শুধু মাথা নেড়ে একপাশে ঘুরে চলে গেল। দরজাটা বন্ধ করে বক্সটা নিজের রুমে নিয়ে চলে এলো রিধি। বিছানায় বসে বক্সটা উল্টে পাল্টে দেখছে। মনে কেমন করছে অদ্ভুত ভাবে। আহাদ হঠাৎ কি পাঠাতে পারে? কৌতূহল আর অস্থিরতা চেপে রাখতে না পেরে সে বক্সটা খুলল। ভেতরে ছোট্ট একটা চিরকুট। সে কাগজটা তুলে পড়তে চোখ মুখ কুচকে গেল। আপনার বাচ্চাটাকে সামলে রাখবেন মিস জানু। রিধির মাথায় যেন বজ্রপাত হলো। বাচ্চা? কিসের বাচ্চা? ধরফর করে আবার বক্সটা ঘোরালো। ভেতরে হাত দিতে হঠাৎই একটা ব্যাঙের বাচ্চা লাফিয়ে উঠে তার গায়ে পড়ল। আ একটা আতঙ্কিত চিৎকার দিয়ে লাফিয়ে উঠল রিধি। বুক ধরফর করতে লাগলো প্রচন্ড ভয়। সে এক লাফে ওয়ার্ড্রোবের উপর উঠে বসে পড়ল। মুখ ফ্যাকাশে, বুক ওঠানামা করছে দ্রুত তালে। চিৎকার শুনে দৌড়ে এলো ঈশানী, চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, কি হয়েছে? চিৎকার করলি কেন? আর এভাবে উপরে উঠে বসে আছিস কেন? রিধি গলা শুকিয়ে গেছে তবুও কাপা কাপা গলায় বলল। ব্যাং? ঈশানী কপাল কুচকে চারিদিকে তাকালো। ব্যাং? কই ব্যাং? রিধি কাপা কাপা হাতে আঙুল তুলে ইশারা করলো ঈশানীর পায়ের কাছে। সত্যি একটা ছোট্ট সবুজ ব্যাঙ লাফাচ্ছে। ঈশানীও এবার চিৎকার দিয়ে উঠল। আ এক লাফে সে বিছানার উপর উঠে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে মুখ বিকৃত করে বলল, ব্যাং আসছে কোত্থেকে? দুই বোনই ভয়ে জমে রইল। কেউ নামলো না নিচে। রিধি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। বোনের দিকে, মুখে কোনো কথা নেই। ঠিক তখনই রিধির ফোন বেজে উঠল। স্ক্রিনে স্পষ্ট আহাতের নাম্বার। রাগের দাঁত মোট করে রিসিভ করলো রিধি। ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। বাচ্চা পছন্দ হয়েছে মিস জানু। কণ্ঠের ভঙ্গিতে যেন মুচকি হাসি লুকানো। রিধি বুকের ভেতর রাগে আগুন জ্বলে উঠল। সে ছাঁচালো কণ্ঠে বলল, এটা কেন করলেন আপনি? কি করলাম? ব্যাং পাঠালেন কেন? আহাত নির্লিপ্ত সুরে পড়ল, যাক বাবা, ব্যাঙের বাচ্চাটা তার মায়ের কাছে যেতে কান্নাকাটি করছিল, তাই তো সাহায্য করলাম, মায়ের কাছে পাঠিয়ে দিলাম। অন্যায় করে ফেললাম নাকি? রিধি ক্ষোভে ফুসল। হ্যাঁ, অন্যায় করেছেন। আহাত গলা নামে নরম কিন্তু কটাক্ষ মেশানো ভঙ্গিতে বলল, অন্যায় তো আপনিও করেছেন। আমি কি করেছি? দুবার কল দিয়েছি, রিসিভ করেন নাই। রিধি খুঁজছে উঠল। তাই বলে আপনি ব্যাঙের বাচ্চা পাঠিয়ে দেবেন? এখন তো শুধু বাচ্চা পাঠিয়েছি, এরপর যদি আবার এমন করেন তখন কিন্তু পুরা বংশধর পাঠিয়ে দিব জানো। ওপাশের কণ্ঠে যেন মজা খুনছুটি আবার হুমকি ছোঁয়াও। রিধি আর কথা খুঁজে পেল না। রাগে শরীর কাঁপতে লাগলো, গলা আটকে এলো। অবশেষে প্রচণ্ড ক্ষোভে ফোন কেটে ছুঁড়ে মারল বিছানার ওপর। বুক ভরে উঠল আক্ষেপে। নিজের উপর নিজেরই ক্ষোভ হলো। ছোচ কামড়ে বিড়বিড় করে বলল, আরে বজ্জাত বেটা, সত্যি সত্যি তোর কপালে আধ পাগল বউ জুটবে দেখিস। সে ধপ করে বিছানায় নেমে বালিশে মুখ গুজে দিল। চোখে পানি চলে এলো রাগ আর দুঃখে। বুকের ভেতর ভরা অভিমান তাকে দমিয়ে আনলো না, বরং সে মনে মনে আহাতকে অজস্র অদ্ভুত বদলা দিতে শুরু করলো। পরের দিনটা ছিল মীর হাউসের জন্য একটু ভিন্ন। সকাল থেকে বাসার পরিবেশ একটা কেমন ব্যস্ততার আমেজ। কারণ আজ তাদের ছোট মেয়ে আদিবার জন্মদিন। যদিও অনেক বড় আকারে উদযাপন করা হয়নি, তবুও ছোট্ট একটা আয়োজনের রেশ যেন বাড়িটাকে অন্যরকম করে তুলেছে। বাসার ভেতরেই যেন এক অদৃশ্য আনন্দ ছড়িয়েছে। সন্ধ্যা নামতে আত্মীয় স্বজন আসতে শুরু করলো। যেহেতু আদিবা আর আহিয়া সব বন্ধুদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই একে একে আনিকা, নীলা, তামিম, সাব্বির সবাই চলে এলো।
তবে এখনো রিধিতা এসে পৌঁছায়নি। তামিম এসে প্রথমে চারপাশে চোখ বোলালো। স্পষ্ট বোঝা যায় সে রিধিকে খুঁজছে, কিন্তু কোথাও চোখে পড়ল না। মনের ভেতরে হালকা অস্থিরতা তৈরি হলো তার। সে আনিকার পাশে গিয়ে ধীরে জিজ্ঞেস করল, আনিকা, রিদিতা আসবে না? আনিকা কাজ ছাকিয়ে উত্তর দিল, জানি না, বলছিল আসতে ইচ্ছে করছে না, তবে আহিয়াকে নাকি বলেছে আসবে। দেখি শেষ পর্যন্ত আসে কিনা। এই কথাতেই তামিমের ভেতরে এক অদৃশ্য শূন্যতা নেমে এলো। সে তো শুধু হৃদির সাথে দেখা হবে ভেবেই এসেছে, তা না হলে তো আসতোই না। এমন সময় সাব্বির পাশ থেকে ঠাট্টা ছুরি পড়ে উঠল। দোস্ত দেখ, তোর অস্তিত্বতার কারণ আসছে। তামিম চমকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সত্যি মূল দরজা দিয়ে ভেতরে ঢুকছে রিধি। রিধি পরে আছে হালকা আকাশি নীল রঙের একটা গাউন। সাজগোজ নেই তেমন, শুধু ঠোঁটে হালকা লিপ গ্লস, মাথায় ওড়না পেঁচিয়ে চুল ভালো করে ঢেকে দিয়েছে। হাতে ছোট্ট একটা গিফট বক্স। সবার ভিড়ের মাঝেও তাকে যেন একেবারে আলাদা দেখাচ্ছিল। তামিম নিজের আবেগ চাপতে না পেরে এগিয়ে গিয়ে বলল, হাই রিদিতা। হাই। এত দেরি করলে? আমি তো ভাবছিলাম আসবেই না। রিধির ঠোঁট ফাঁকি বলল, আসতে তো চাইনি, কিন্তু আহিয়ার জোড়াজুড়িতে আসতে হলো। ভালোই হয়েছে এসেছো, দেখা হয়ে গেল। পাশ থেকে আনিকা খোঁচা দিয়ে বলে উঠল, দেখা তো প্রতিদিনই হয় ভার্সিটিতে। তামিম কেমন যেন গড়বড় খেয়ে হেসে ফেলল। আরে আমি সে কথা বলিনি, আমি তো শুধু। ঠিক তখনই আহিয়া দৌড়ে এসে রিধিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হয়েছি তুই আসছিস। আনিকার মুখে দুষ্ট হাসি টেনে কটাক্ষ করে বলল, এতই যখন দরদ, তখন ভাইয়ের বউ করে এ বাড়িতে রেখে দিলেই তো পারিস। এই কথায় রিধির বুক থপাস করে উঠল। মুহূর্তে সে আনিকার হাত শক্ত করে চেপে ধরে, চোখে কটমট করে ইশারা করলো। আহিয়া চুপ। একটু ভেবে নিয়ে সত্যি সত্যি বলে ফেলল, আরে এটা তো আমি ভেবেই দেখিনি, আদনান ভাইয়ার জন্য তুমি খুঁজতেছে, অথচ মেয়ে তো আমাদের সামনেই আছে, আমাকে বলতে হবে এই ব্যাপারে। তামিম, আনিকা ও রিধি একসাথে তিনজন চিৎকার করে উঠল। কি? মাথা খারাপ? অবাক হয়ে তাকালো সবার দিকে, ফিকুচকে বলল, কেন? খারাপ কি বললাম? রিধিতা কেমন যেন ঘাবড়ে গেল। অস্বস্তি হচ্ছিল তার, শব্দ খুঁজে পেল না। শেষে শুধু বলল, আমার ঘটকালি করার দরকার নেই তোর। কেন? কারণ ওর ক্রাশ আছে। আনিকা মুখ ফুসকে বেরিয়ে এলো কথাটা বলেই সে সাথে সাথে নিজের জিহ্বা কামড়ে ফেলল। রিধি কটমট করে তাকিয়ে আছে ওর দিকেই। আহিয়া চমকে গিয়ে বলল, ও তাই তো, আমি ভুলে গেছিলাম তোর ক্রাশকে, সেটা তো বললি না সেদিন। তামিমের চোখে এক ঝলক রিধির দিকে গেল। রিধিও আর চোখে তাকালো একবার। তামিমের ছোচে হালকা একটা মিষ্টি হাসি ফুটে উঠল। সে মনে মনে ভেবে নিল হয়তো রিধির ক্রাশ সে নিচে, তাই কিছু না বলে শুধু মুখ টিপে হাসল। আহিয়া এবার রিধিকে হালকা ঝাঁকিয়ে বলল, কি রে বল না। সবাই তখনও রিধির দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আহাদ রাজাকে। ঘরের পরিবেশ এক নিমিষে থমকে গেল। সবার দৃষ্টি গিয়ে আটকে গেল তার উপর। রিধির বুকটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। শুভ্র রঙের প্যান্ট শার্টে সজ্জিত আহাদ প্রতিটি ধাপে পা রাখতে চুলগুলো হালকা দুলে উঠছে। তার চলার ভঙ্গিতে এমন এক আত্মবিশ্বাস যেন চারপাশের সব আলো কেবল তার জন্যই। শেষ ধাপে নেমে এসে সে ছুঁড়ে হাত বোলালো। আর তখনই তার চোখ আটকে গেল রিধির চোখে। রিধি ধারালো দৃষ্টি সোজা গিয়ে বিঁধল আহাদের বুকে। বুকের ভেতর চাপা একটা ব্যথা, সাথে অদ্ভুত এক টান অনুভব করল। কেমন মনে হলো ফুসফুস বেরিয়ে আসবে। সে অবচেতনভাবে বুকটা চেপে ধরল। হঠাৎ একটা তৃষ্ণার্ত ভারী ঠোক গেল তার গলায়। কণ্ঠমণির স্পষ্ট নড়াচড়া দেখা গেল। রিধির দিকে তাকিয়ে সে বুঝল সে কোনো এক অচেনা আবিসি বন্দী হয়ে গেছে। আনিকা হঠাৎ খেয়াল করলো রিধির দিকে। সবার সাথে দাঁড়িয়ে থাকলো রিধি যেন পুরোপুরি অন্য জগতে হারিয়ে গেছে। তার দৃষ্টি অবিচল হয়ে আটকে আছে আহাদ রাজার দিকে। চোখের ভেতর কেমন যেন অদ্ভুত ঝিলিক, ঠোঁট সামান্য ফাঁকা। মনে হচ্ছে দুনিয়ার সব কিছু মিলিয়ে গেছে, শুধু আহাদি আছে তার সামনে। আনিকা অবাক হয়ে মুহূর্তখানিক তাকিয়ে থাকলো রিধির মুখের দিকে, অতঃপর হালকা
দুষ্টুমি ভরা ভঙ্গিতে কুনুই দিয়ে হৃদির বাহুতে ধাক্কা দিয়ে বলল, মুখটা বন্ধ কর, কি দেখছিস সেভাবে? অচেতন ঘরে ভেঙে হৃদি হকচকে উঠল। চোখের পলক ফেলতে ফেলতে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল। তার কোমল গাল বেয়ে হালকা লালচে আভা নেমে এলো। আর সেই দৃশ্যটা এড়িয়ে গেল না আহাদের চোখে। তার ঠোঁটের কোণা এক চাপা হাসি খেলে গেল। দাঁত দিয়ে হালকা ঠোঁট কামড়ে হাসিটা আরো চেপে রাখলো। ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে এসে সোফায় গিয়ে বসলো আহাদ রাজা। পা অন্য পায়ের উপর তুলে হেলান দিয়ে শরীরটা এলিয়ে দিল। আর চোখে প্রতি মুহূর্তে নজর রাখছে তার প্রেয়সীর দিকে। এমন সময় বাইরে থেকে গট গট করে ভেতরে ঢুকলো আদান। আহিয়া হঠাৎ হৃদির হাত ধরে জোর করে ঘুরিয়ে দিল দরজার দিকে। উৎফুল্ল কণ্ঠে বলল, দেখ রিধি, আদনান ভাইয়া আসছে। মুখোমুখি হলো আদনান আর রিধিতা। মুহূর্তেই বুকের ভেতর থপ্পাস করে উঠল রিধির। সে একদম জমে গেল আহিয়ার এমন কাণ্ডে। দৃষ্টি নামিয়ে রাখলো নিচের দিকে। তবে আহিয়া তাকাতেই দেখলো আদনানের চোখে যেন শীতল অগ্নি। শক্ত চোয়াল রাগে চেপে কটমট করে তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে। নিজের ভুল বুঝতে পেরে সে দ্রুত পাশ ফিরে আনিকার পিছু গিয়ে নিজেকে আড়াল করে দাঁড়ালো। সামান্য পাশ ফিরে ঘাড় কাজ করে তাকাতে রিধির চোখ আটকে গেল আহাতের দিকে। রিধির কেমন দম বন্ধ হয়ে এলো, যেন নিঃশ্বাস আটকে গেছে। হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। কারণ আহাদের চোখ আর আগের মতো কোমল ছিল না। জ্বলন্ত অগ্নিশিখার মতো দৃষ্টি গেঁথে বসেছে তার চোখে। সেখানেই যেন আগুনে লিলিয়ান শিখা, রাগ, ঈর্ষা, অধিকার বোধ সব একসাথে। আহাদের চোখে পড়লো রিধির ড্রেসের সাথে আদনানের শার্ট ম্যাচিং হয়ে গেছে। যদিও সেটা কাকতালো, তবুও তার ক্রোধে শরীর ফেটে যাচ্ছে। আর তা দেখে রিধি খুশখুশে কাটতে শুরু করলো। তামিম যে নীরবভাবে সব দেখছিল এতক্ষণ, সে দ্রুত এগিয়ে এসে এক গ্লাস পানি এগিয়ে দিল রিধির দিকে। রিদিতা, এই নাও, পানি খেলে ঠিক হয়ে যাবে। রিধি কোনো তোয়াক্কা না করে এক নিঃশ্বাসে পানি ঠকঠক করে খেয়ে ফেলল। পানি শেষ করে ধীরে ধীরে চোখ খুলে আবার তাকালো আহাদের দিকে। গম্ভীর মুখ, জ্বলছে যাওয়া চোখ, একটা ক্রোধ নিয়ে গট গট করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল আহাদ রাজা। রিধির বুক থেকে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে হলো যেন বুকের উপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেছে। সে আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চারিদিকে চোখ বোলালো। চোখ ঘুরে গিয়ে আবার থেমে গেল যেখানে আহাদ ছিল সেখানে। তার ভেতরে অদ্ভুত শূন্যতা তৈরি হলো। চোখে হালকা বিস্ময়, ছোটে মৃদু কাঁপন। অচেতনই মনে মনে সে বুঝলো আহাদের অনুপস্থিতিতে তাকে অস্থির করে তুলেছে। সে এবার মুখ শক্ত করে তাকালো আহিয়ার দিকে। আহিয়া একটা কৃত্রিম হাসি দিয়ে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। সরি মাই ফুড, তোকে তো আমি রীতি দাঁত কিরমির করে বলে কথা চা। এরই মধ্যে হালিমা বেগম সবাইকে ডেকে নেন কেক কাটার জন্য। আদিবা ও তার কয়েকজন বান্ধবী মিলে এসে সেখানে হাজির হয়। আর তারপর শুরু হয় হট্টগোল। আহাদ শরীরে ক্রোধের আগুন নিয়ে রুমে ঢুকলো। দরজায় এক ছটকা লাথি মারতে দরজাটা ঠুস করে দেয়ালে ধাক্কা খেলো। রুমে ঢুকে হঠাৎ চমকে উঠলো। ভেতরে দাঁড়িয়ে আছে নীলা। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আহাদের দৃষ্টির সঙ্গে চোখ মেলাতে না পেরে নীলা এক পা পিছু হটে গেল। হাত করছে উঠল। নীলা, আমার রুমে কি করছিস তুই? নীলা গলা শুকিয়ে ঢোক গেল, কাপা কাপা গলায় বলল, আহাদ ভাই। আহাদ নতুন ধত পেশে আরো ভয়ঙ্কর গলায় বলল, আই আস্কিং ইউ, কার পারমিশন নিয়ে আমার রুমে ঢুকেছিস? আমার রুমে কেন এসেছিস? নীলা কেঁপে তোতলাতে লাগলো। আসলে আমি চার্জার খুঁজছিলাম। আহাদের রক্ত যেন আরো গরম হয়ে উঠল, চোখ লালচে হয়ে উঠল ক্রোধে। চার্জার খুঁজছিলি তো আমার রুমে কেন? আরও অনেকের রুমই তো আছে। আহির রুম আছে, আদির আছে, চাচি আমার রুম আছে। আমার রুমে আসার সাহস হলো কেমন করে তোর? আমার রুমে বাহিরের কারো আসা আমি পছন্দ করি না, সেটা কি তুই নতুন জানিস? নীলার মুখ শুকিয়ে গেল, গলায় কাঁপুনি নিয়ে বলল, সরি। বেরিয়ে যা রাইট নাও, কুইক। আহাদ এক ধমক দিয়ে গর্জে উঠল। আহাদের চোখে জ্বলন্ত আগুন। নীলা আর এক সেকেন্ড দাঁড়ালো না, হুড়মুড় করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তার নিঃশ্বাস হাঁপাচ্ছে, বুক কাঁপছে। সে ভাবেনি আহাদ এত দ্রুত উপরে এসে পড়বে। রুমে একা দাঁড়িয়ে আহাদ যেন আরো ক্ষিপ্ত হয়ে
উঠল। তার ভেতরে আগুন যেন কোনোভাবে শান্ত হতে চাইল না, বরং রাগে ফুঁসতে ফুঁসতে হঠাৎ পায়ের জোরে চেয়ারে লাথি মারল। চেয়ারটা উল্টে গিয়ে মেঝেতে গড়িয়ে পড়ল। এদিকে নিচে আদিবার জন্মদিনে কেক কাটা শেষ হয়েছে। সবাই আনন্দ ফুর্তিতে নিজেদের মতো সময় কাটাচ্ছে। হাসি আড্ডা আর কোলাহলে ভরে আছে ঘর। কিন্তু রিধি সোফার এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছে। মনটা অকারণে ভারী হয়ে উঠে। হঠাৎ মাথায় ঝলক দিয়ে উঠল গত রাতের ঘটনাটা। আহাদের উদ্ভট আচরণ ঘুরপাক খেতে লাগলো মনে। রিধির বুকের ভেতর শক্ত হয়ে এলো। এটা নিয়ে আহাদকে সরাসরি প্রশ্ন করতে হবে, কারণ আহাদকে সে পছন্দ করে। তার উল্টোপাল্টা রাগ, অভিমান, শাস্তি সব সে মাথা পেতে নিতে পারবে হয়তো, কিন্তু পরিবার তারা তো কখনোই এসব মেনে নিবে না। তাই সাহস সঞ্চয় করে ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো, পা চিপে চিপে আহাদের রুমের দিকে এগিয়ে গিয়ে দরজায় সামনে এসে থমকে দাঁড়ালো। যদি আবার রেগে যায়, যদি চিৎকার করে, তাকে শাস্তি দেয়। এইভাবে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। ঘুরে যেতে নিলেই ভেতর থেকে আহাদের কর্কশ করাতের মতো কণ্ঠ ভেসে এলো। যেটা বলতে এসেছিস সেটা বলে যা। জানো রিধি চমকে উঠল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। তবুও ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে পা রাখলো। আহাদের দিকে দৃষ্টি পড়তে শ্বাস আটকে এলো তার। আহাদ একটা চেয়ারে হারান দিয়ে বসে আছে, পা দুটো তুলে দিয়েছে টেবিলের উপর। এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট, টেবিলের উপর খোলা অ্যালকোহলের বোতল আর আধ খাওয়া গ্লাস, আর গাঢ় বাদামি চোখে আগুনের শিখার মতো জ্বলছে। রিধি বিস্ময় চোখ বড় করে তাকিয়ে রইল এক মুহূর্ত। এরপর মুখ থেকে ফিসফিস শব্দ বেরিয়ে এলো, হালকা। আপনি বাসায় বসেও নেশা করছেন? আজ হালকা হেসে নিঃশ্বাসে ধোয়ার কুণ্ডুলি ছড়ালো। নেশাই নেশা কাটে, এক নেশা দূর করতে আরেক নেশার সাহায্য নিতে হয়। রিধি চোখ শক্ত করে বলল, নেশা করা হারাম, ইসলামে জায়েজ নেই, এতে পাপ হয়। হাত পিচুপ ঠোঁচে বাকি হেসে উঠল। চেয়ার থেকে পা দুটো নামিয়ে উঠে দাঁড়ালো। হাতে গ্লাস তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো রিধির দিকে। চোখে ভয়ঙ্কর দৃষ্টি। রিধি সামনে এসে সামান্য ঝুঁকে নিচু গলায় বলল, ইবলিস শয়তানকে পাপ পুণ্যের পার্থক্য শেখাতে এসেছো? রিধির নিঃশ্বাস দ্রুত হয়ে এলো, তবুও সাহস করে বলল, না, আমি গত রাতের ব্যাপারে কথা বলতে এসেছি। আজ ফ্রি কুচকে ছাঞ্চ গলায় বলল, কি কথা? আপনি কালকে এমনটা কেন করলেন? আজ হঠাৎ জোরে হেসে উঠল। আজকে এমনটা কেন করলাম সেটা জিজ্ঞেস করবে না জানো? রিধি ফ্রি কুচকাল। কোনটা? এটা। এই বলে আহাত হঠাৎ গ্লাসটা এক চুমুক দেয়। এরপর কয়েকবার গ্লাসটা ঘুরিয়ে এক ঝটকায় ঢেলে দিল রিধির মাথার উপর। অ্যালকোহলের গন্ধে চারিদিক ভরে গেল। রিধি আটকে উঠে নাক মুখ শক্ত করে খিচে নিল। তার জামা ভিজে নষ্ট হয়ে গেছে পুরোপুরি। চোখে বিস্ময় ছোঁচে কাঁপুনি নিয়ে দাঁত কিরমির করে পড়ল, এমনটা কেন করলেন আপনি? আমার জামা নষ্ট হয়ে গেছে। আর ঠান্ডা হিমশীতল গলায় বলল, সেটাই তো চেয়েছি আমি। রিধি কুচকে বলল, মানে আজকের পর থেকে এই রং তোর জন্য নিষিদ্ধ। মৃত্যুর আগ পর্যন্ত যেন এই রং গায়ে জড়াতে না দেখি। ড্রেস চেঞ্জ করো, কুইক। আদের চোখ জ্বলে উঠছে। কাঁচকার দৃষ্টিতে তাকিয়ে বলল কথাটা। রিধির বুক কেঁপে উঠল। চোখে বিস্ময়, ঠোঁটে অবিশ্বাস। রঙের সাথে তার রাগের সম্পর্ক কি কিছুই বুঝতে পারলো না। তবুও সাহস করে রাগে গলা কাঁপিয়ে বলল, আমার যখন ইচ্ছা, যে রং ইচ্ছা আমি সেটাই পরবো, তাতে আপনার কি? হঠাৎ ভয়ঙ্কর দৃষ্টি মেলে গর্জে উঠল, এমন ব্যবস্থা করব সারা জীবন শুধু সাদা রং গায়ে জড়িয়ে শান্তিতে শুয়ে থাকতে পারবি। তখন শুয়ে শুয়ে চিন্তা করিস আমার কি। রিধির চোখ টলমল করে উঠল অভিমান আর আঘাতে। বুকটা হুহু করে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। চোখের অশ্রু চেপে ঘুরে দাঁড়ালো। কিন্তু বেরিয়ে যেতে আহাত আবারও কর্কশ গলায় চিৎকার করে উঠল, আহিয়া রুমে গিয়ে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করো, কুইক। রিধি এবারও ফিরে তাকালো না। তার চোখে ক্ষোভ, অভিমান আর অশ্রুর কুয়াশা। গট গট করে বেরিয়ে গেল রুম থেকে। রুমের ভেতরেই শুধু রইল ধোয়া, অ্যালকোহলের তীব্র গন্ধ আর আহাদের দমফাটা ক্রোধ। আহিয়ার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আহিয়ার দেওয়া সাদা কালো কম্বিনেশনে কুর্তি পাজামা পরে নেয় রিধি। আয়নার সামনে একবার নিজেকে দেখে সে মাথা ঝাঁকিয়ে নেয় কাজল ছাড়া। ফ্রেশ মুখ, বেজানো কণ্ঠ এখন খানিকটা
ভয়াবহ স্মৃতি দমন করছে। এভাবে তো আর এত মানুষের মধ্যে যাওয়া যায় না। বাধ্য হয়ে পোশাক বদলাতে হলো। আহিয়া অদ্ভুত চোখে রিধির দিকে তাকে জিজ্ঞেস করলো, কি রে, এত ভিজে গেলি? রিধি একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, কোনো ব্যাখ্যা দিল না, শুধু নির্লিপ্ত কণ্ঠে বেঁধে উঠল, বাদ দে, যা হওয়ার হয়ে গেছে, আমি এখনই বাসায় যাচ্ছি। আহিয়া উঠে এসে কাঁধে হালকা চেপে দিয়ে বলল, আজ থেকে জানা, যাওয়া লাগবে না আজকে। রিধি ঠোঁটের কোণে কণ্ঠ খানিকটা তীক্ষ্ণ। মাথা খারাপ? অসম্ভব, সুমন ভাই রাগ করবে, তাছাড়া আব্বু জানতে পেলে ক্যাচাল হবে। আহিয়া একটা দীর্ঘশ্বাস নেয়, তারপর কণ্ঠে কেমন আবেগ মিশে বলে, আচ্ছা ঠিক আছে, কি আর করার, সাবধানে যাস। আচ্ছা, আল্লাহ হাফেজ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বিদায় নিল রিচিতা। মূল দরজা পেরিয়ে গেটের দিকে আসতেই অপ্রত্যাশিতভাবে সামনে পড়ল আমজাদ মেয়ের। আমজাদ মীরের দিকে তাকে রিধির হঠাৎ সেদিনের ঘটনা মনে পড়তে লজ্জা এক রৌদ্রহীন আভা শরীরটা ঢেকে দিল তার। মুহূর্তের মধ্যেই মাথা নুয়ে সে সালাম দিল। আসসালামু আলাইকুম। আমজাদ মীর প্রথমে একটু বিব্রত হলেন, তবুও বিদ্রুপ গলার মধ্যে জবাব দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি পাশ কাটিয়ে যেতে চাইছিলেন, কিন্তু রাতের এই নীরবতায় রিধিকে একা দেখে চিন্তিত হতে বাধ্য হলেন। রিধি তো তার কাছে নিজের মেয়ের মতো, বাবার স্নেহ গহ্বরের মতো কণ্ঠে জিজ্ঞেস করলেন, একা যাবে? রিধি অনর কণ্ঠে কোনো ভঙ্গিমা নেই, শূন্যতার মতো পরিষ্কার সিদ্ধান্ত। জি আঙ্কেল। আমজাদ মীর একবার কপাল কুঁচকে বললেন, এত রাতে একা যাবে? চলো, আমি ড্রাইভারকে বলি, ও তোমাকে নিয়ে যাবে। রিধি অচঞ্চল কণ্ঠে প্রত্যাখ্যান করল, না 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 আঙ্কেল, আমি যেতে পারবো, অত রাত তো হয়নি। কিন্তু তার কণ্ঠে যতটুকু ভর ছিল ততটুকুই ভঙ্গুর। এই ভঙ্গুরতার পেছনে ঘাস ফোটা লজ্জা লুকিয়েছিল। তখনই পেছন থেকে বড় বড় পা নিয়ে এগিয়ে আসে আহাদ রাজা। তার আগমনে রিধির কপালে তীব্র রাগের রেখা ফুটে উঠল। তার গা হঠাৎ কাঁপল, মুখটা শক্ত হয়ে এলো, চোখ ক্ষণিকের জন্য এক অদৃশ্য ভয়ের ঢেউ বেয়ে উঠল। রিধি আমজাদ মীরকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি। এই বলে রীতি বড় বড় পা ফেলে গেটের দিকে এগিয়ে গেল। আহাত হাত দুটো বুকের উপর ভাঁজ করে নিজের বাবাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো। এতে আমজাদ একটু বিব্রত হলেন, এক ধাপ পেছনে সরে গেলেন। তার কণ্ঠে খাখা শব্দে বের হলো, এভাবে শকুনের মতো দেখছো কেন আমাকে? তার মুখে অস্বস্তির রেখা। আহাত ঠোঁটটা হালকা টানলো, মৃদু তীর্যক হাসি। পিতা পুত্রের মধ্যকার যে তিক্ততা আজ নতুন মাত্রা ঢুকেছে তা উভয়েরই বোঝে। আহাত সরাসরি কটাক্ষ করে বলে উঠল, নিজের বয়সটা মাথায় রেখো, তাছাড়া ঘরে বউ বাচ্চা আছে, সেটা ভুলে যেও না। মুখে লাগাম টানো বেয়াদব ছেলে। আহাত প্রবল কণ্ঠে ধিক্কার দিল, তোমারই তো ছেলে। সেটাই তো সবচেয়ে বড় আফসোস যে তোমার মতো ঠোঁটকাটা বেয়াদব ছেলে আমি জন্ম দিয়েছি। আহাদের কণ্ঠে তীক্ষ্ণ, চোখে কোনো অনুশোচনা নেই, কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলল, জন্ম দিয়েছো কেন? আমি বলেছি আমি এই পৃথিবীতে আসতে চাই। জন্ম যখন দিয়েছো এখন ভুক্তভোগী হও। আর হ্যাঁ, মিশা সওদাগরের মতো একদম আমার প্রেমে বাগড়া দিবা না, তাহলে 2 মিনিটও লাগবে না তোমার ডিভোর্স করাতে। নিজের বাবাকে ধমক দিচ্ছ? হ্যাঁ। আমজাদ মীরের কণ্ঠ কেটে আসে, চোখে লজ্জা আর হতাশার মিশ্র অনুরাগ। বেয়াদব ছেলে? না, তোমার ছেলে। আহাত এবার আর এক ধাপ এগিয়ে এসে বাবার কানের কাছে নিচু গলায় বলল, আরেকটা কথা, এই আহাদ রাজা থাকতে তার রিদি রানী একা যাবে কেন? এটা তো বোঝা উচিত ছিল মন্ত্রী মশাই। তার কণ্ঠে এক ধরনের অধপতনার দাবি। যাই, নিজের প্রেয়সীকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। বাই। বলে চোখ টিপে দিয়ে বাতাসের মতো পাশ কাটিয়ে চলে গেল, বড় বড় পা ফেলে চলে গেল গেটের দিকে। চলতে থাকা আহাদের পেছনে তাকে আমজাদ মীর কয়েকবার শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বলেন, আল্লাহ, কোন পাপের ফল এটা আমার? আমার নিজের ছেলে আমার সংসার ভাঙানে হুমকি দেয়। আমজাদ মীর খানিকক্ষণ তাকে থেকে হতাশায় মাথা নেড়ে ভেতরের দিকে পা বাড়ালেন। অদ্ভুত এক মিশ্র অনুভূতি সহ সবকিছুই বহমান রাত্রির মাঝে মিলিয়ে গেল।
রিদিতা গেট পেরিয়ে বাইরে বেরোলেও বাতাসে শুকনো পাতার সাই সাই শব্দ। মাথার ভেতর যেন ঢেউ খেলে যাচ্ছে একের পর এক ভাবনার। তার বুক ভরা অভিমান আহাদের উপর, নিজের উপর, এই পরিস্থিতির উপর। মনে মনে ভাবল, আজ যদি না আসতো তবে এই অপমান, এই অস্বস্তি সহ্য করতে হতো না। তার আঙুলগুলো শক্ত করে ব্যাগের হাতলে চেপে ধরলো, দাঁত কিরমির করছে রাগে, চোখে মুখে অগ্নিশিখা খেলে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে জমে আছে অদ্ভুত শূন্যতা। সে দ্রুত পা চালাতে শুরু করলো। রাস্তার লাইটগুলো কেমন যেন নিস্তেজ লাগছিল। হঠাৎ নজর পড়লো গেটের ডান পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম। দু হাত পকেটে, কেমন একটা শান্ত ভঙ্গিতে তাকে আছে সামনে রিধি। এক মুহূর্ত থমকে গেল, অবাক হয়ে বলল, তামিম, তুমি এখনো যাওনি? তামিম সোজা হয়ে দাঁড়ালো, মুখে হালকা হাসি ফুটে এগিয়ে এসে বলল, ভাবলাম এত রাতে একা একা তুমি কিভাবে যাবে, তাই অপেক্ষা করছিলাম। প্রয়োজন ছিল না, আমি একাই যেতে পারতাম। আমি তো এখন আর ছোট না। তামিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,